আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনাম। রাজধানীর দক্ষিণখানে মসজিদের সেফটি ট্যাঙ্ক থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ইমাম গ্রেফতার। শক্তিশালী হয়ে উপকূলের দিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস, 4টি সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত, প্রবল জলোচ্ছ্বাসের আশঙ্কা। চীন থেকে 1.5 কোটি করোনা ভ্যাকসিন কিনছে বাংলাদেশ, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। সিনোফার্মের টিকা নিলেন মেডিকেল শিক্ষার্থীরা। দেশে ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ নিয়ে প্রথম একজনের মৃত্যু, লক্ষণ সহ আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন। এবং দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের দেয়া 247 রানের টার্গেটে ব্যাট করছে শ্রীলঙ্কা, মুশফিকের 8ম ওয়ানডে সেঞ্চুরি। প্রিয় দর্শক, এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদই থাকছে। করোনার কারণে প্রাইভেট জেটের চাহিদা বাড়ার খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচার হচ্ছে। রাজধানী দক্ষিণখানে একটি মসজিদের সেফটি ট্যাঙ্ক থেকে যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে র্যাব। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দক্ষিণখান সর্দার পাড়া মসজিদের ইমামকে গ্রেফতার করা হয়েছে। র্যাব 1-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আব্দুল মুত্তাকিম বলেছেন, পরকীয়ার কারণে এই হত্যাকাণ্ড বলে ধারণা তাদের। দেখুন শহীদুল্লাহ রাজির রিপোর্টটি। রাজধানীর দক্ষিণখান সর্দারবাড়ি জামে মসজিদের সেপটিক ট্যাঙ্ক থেকে আজহারুল নামে এক গার্মেন্টস কর্মীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে র্যাব। গত 19 মে থেকে নিখোঁজ ছিল আজহারুল। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে র্যাব। পরে পুলিশের সহায়তায় মসজিদের সেপটিক ট্যাঙ্ক থেকে মরদেহ উদ্ধার করা হয়। র্যাব গোয়েন্দা তৎপরতা ও গোপন সূত্রের ভিত্তিতে হত্যাকারী সন্দেহে দক্ষিণখান মসজিদের ইমাম আব্দুর রহমানকে মাদ্রাসাতুল আল আরাবিয়া থেকে গ্রেপ্তার করে। ইমাম আব্দুর রহমান যেটা বলেছেন যে তার ভিকটিম এসে তাকে ভয়ভীতি দেখিয়েছে এবং বলেছে যে তার স্ত্রীর দিকে তার একটা কুদৃষ্টি ছিল, কুনজর ছিল। এইরকম একটা বক্তব্যের প্রেক্ষিতেই তার সাথে বাকবিতণ্ডা হয় এবং এই পর্যায়ে তাদের মধ্যে একটা হাতাহাতি বা ধস্তাধস্তি হয় এবং সেই পর্যায়ে এই হত্যাকাণ্ডটা সংঘটিত হয়। র্যাব জানিয়েছে, জিজ্ঞাসাবাদে আজহারুলের মরদেহ সেপটিক ট্যাঙ্কের মধ্যে লুকিয়ে রাখার কথা স্বীকার করেন তিনি। হত্যাকারী যেটা বলেছেন যে লাস্ট 5 থেকে 6 টুকরা করেছে, বিকজ আমরা যে লাশটা উদ্ধার করেছি এটা ডিকম্পোজড অবস্থায় ছিল, বাট আমরা 6 টুকরা উদ্ধার করতে পেরেছি। আর এটা উনি বলেছেন যে ফজরের নামাজের পর্যন্ত এটা উনি এই মানে টুকরা টুকরা করার কাজটা উনি করেছেন। রাত আনুমানিক 9:30 থেকে 10টার পর থেকে ভোর ফজর পর্যন্ত উনি এই কাজটা করেছেন। মসজিদেরই তার যে শয়ন কক্ষ, সেখানে উনি এই ঘটনাটা ঘটিয়েছেন। নিহত আজহারুলের ছেলেকে পড়াতেন আব্দুর রহমান। আজহারুলের স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে র্যাব। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। আরও শক্তিশালী হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর থেকে কিছুটা উত্তর পশ্চিমে এবং আশেপাশের এলাকায় অবস্থান করছে প্রবল ঘূর্ণিঝড় ইয়াস। এটি বাংলাদেশে সরাসরি আঘাত হানার সম্ভাবনা কম হলেও উপকূলবর্তী এলাকায় প্রবল জলোচ্ছ্বাসের আশঙ্কা আছে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সারা দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিআইডব্লিউটিএ। রিপোর্টে জানাচ্ছেন রোকসানা আমিন। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে উৎপত্তি হওয়া নিম্নচাপের কারণে জলীয় বাষ্প বেড়ে যাওয়ায় গত কয়েকদিন ধরে তীব্র তাপদাহে পড়ছিল সারা দেশ। অবশেষে স্বস্তির বৃষ্টি কিছুটা কমিয়েছে তাপদাহ।
আবহাওয়া অফিস বলছে বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করা ঘূর্ণিঝড় ইয়াস আরও শক্তিশালী রূপ ধারণ করেছে। ঘূর্ণিঝড় ইয়াস এখন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে প্রবেশ করেছে। যতক্ষণ পর্যন্ত সে সাগরে থাকবে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু শক্তি সঞ্চয় করতে থাকবে। এটি তার অবস্থান থেকে ক্রমান্বয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং এটি আগামীকাল দুপুর নাগাদ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এসে পৌঁছবে, অর্থাৎ উপকূলের আরও কাছাকাছি পৌঁছবে। ২৬ মে দুপুর থেকে সন্ধ্যা নাগাদ এটি ভারত ও বাংলাদেশের উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। তবে ওই দিন পূর্ণিমা থাকায় জোয়ারের সময় উপকূলবর্তী এলাকায় প্রবল জলোচ্ছ্বাসের কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা। এর সাইজ অনেক বড়, এর ডায়ামিটার 500 থেকে প্রায় 600 কিলোমিটার। এরকম একটা বিশাল বডি যখন কোনো স্থানের উপর দিয়ে যায় তখন তার পার্শ্ববর্তী এলাকাও কিন্তু ব্যাপক কিন্তু প্রভাব ফেলে। তো বাংলাদেশ অঞ্চলে এর প্রভাব মেইনলি দুটি, একটি প্রভাব হলো বাতাস আর দ্বিতীয়টি হলো আপনার জলোচ্ছ্বাস। তো আগামীকাল বাংলাদেশের উপকূলীয় এলাকায় পূর্ণ জোয়ার হবে। এটা হলো নর্মাল যে জোয়ার ভাটার যে নিয়ম, সেই জোয়ারের উপরও কিছুটা জলোচ্ছ্বাসের হওয়ার সম্ভাবনা থাকবে এবং একই সাথে সাথে বাংলাদেশের উপকূলীয় এলাকায় বাতাসও কিছু বাড়বে এবং বৃষ্টিও বাড়বে। সুতরাং বাংলাদেশের যদিও ঘূর্ণিঝড় যদি আঘাত হানার সম্ভাবনা কমে গেছে, কিন্তু বাংলাদেশের উপকূলীয় এলাকায় এর প্রভাব আমরা আজকে রাত থেকে কিন্তু লক্ষ্য করব। তবে বঙ্গোপসাগরে সৃষ্ট জলীয় বাষ্পের কারণে সারা দেশের উপর দিয়ে বয়ে যাওয়া তীব্র তাপদাহ ঘূর্ণিঝড়ের প্রভাবে কিছুটা কমলেও মৌসুমী বায়ুর কারণে তাপদাহ আবার বাড়বে, এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদরা। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। চীন থেকে উপহারে 5 লাখ ডোজ করোনা ভ্যাকসিন আজ থেকে ঢাকা মেডিকেল কলেজ সহ রাজধানী 4টি মেডিকেল কলেজের 840 জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হচ্ছে। টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, সম্প্রতি বাংলাদেশে শনাক্ত হওয়া ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসায় ঔষধের মূল্য কমাতে উদ্যোগ নেওয়া হয়েছে। বাকিটা জানাচ্ছেন জান্নাতুল বাকিয়া কেকা। ঢাকা মেডিকেল কলেজ চত্বরে মেডিকেল শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন দিতে আনুষ্ঠানিক আয়োজন। চীনের সিনোফার্মের উপহার দেয়া 5 লাখ ডোজ দিয়ে শুরু হয় সম্মুখ সারির যোদ্ধা হিসেবে চিকিৎসক হবার পথে এগিয়ে থাকা 5th ইয়ারের শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম। মঙ্গলবার ডিএমসির শেষ বর্ষের 257 জন শিক্ষার্থীকে টিকা দেয়া হয়। শুধু ইন্টার্নি বলবো না, আসলে 3rd ইয়ার থেকেই আমাদের ওয়ার্ডে নিয়মিত যাতায়াত করতে হয়। তো এজন্য আমাদের জন্য খুব বেশি প্রয়োজন ছিল যে আমরা ভ্যাকসিনেটেড হয়ে আমরা রোগীর সেবা এবং শিক্ষা কার্যক্রম শুরু করতে পারি। আজকে দেওয়ার পরে আমরা একটা অপেক্ষা করব, দেখব। এটা আপনারা জানেন যে 7 দিন আমরা অপেক্ষা করব, তারপরে হয়তো আরো নির্দেশনা আসবে, সেভাবে আমরা দিয়ে যাব। মুক্তা মেডিকেল কলেজ, শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজ এবং মিডফোর্ড সহ 4টি মেডিকেল কলেজের মোট 840 জন শিক্ষার্থীকে চীনের ভ্যাকসিন দেয়া হবে। 7 থেকে 10 দিনের মধ্যে আমরা সারা বাংলাদেশের আরো 37টা মেডিকেল কলেজ আছে, সেগুলোতে আমরা ভ্যাকসিনেশন করব। নার্সিং সহ প্রায় আমাদের 1,20,000 জন মানুষ আছে, যাদের প্রায় 2,40,000 ডোজ লাগবে। বাকি 1.5 লাখের মধ্যে আমরা বললাম পুলিশের একটা বিরাট অংশ বাদ পড়েছে, প্রায় 60,000 পুলিশ সদস্য আমাদেরকে জানানো হয়েছে, আমরা এখন লিস্ট চেয়েছি। ডিএমসিতে আনুষ্ঠানিকভাবে করোনার টিকাদানের আগে আলোচনায় পর্যায়ক্রমে সারা দেশের মেডিকেল শিক্ষার্থীদের টিকার আওতায় আনার ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী। আগামীতে ইনশাল্লাহ যদি চায়নার সাথে আমাদের এই যে চুক্তিটা হচ্ছে ভ্যাকসিনের জন্য, সেই চুক্তিটা বলবৎ হয়ে গেলে পরে, চুক্তিটা যখন কার্যকর হয়ে যাবে, তাহলে পরে আমরা জুন থেকেই আমরা ইনশাল্লাহ বেশি পরিমাণে আমরা ভ্যাকসিন পাবো এবং দেওয়া শুরু করতে পারবো। ব্ল্যাক ফাঙ্গাস 1-2 রোগী পাওয়া গেছে, তা আমাদেরকে আগে থেকে সাবধান হতে হবে। আমি ইতিমধ্যেই আমাদের যে মন্ত্রণালয়কে এবং বিভিন্ন ওষুধ কোম্পানিকে আমরা নির্দেশনা দিয়েছি, যাতে এই ফাঙ্গাসের জন্য যে ধরনের ওষুধ লাগে সেই ওষুধটা জানি এখন থেকে তৈরি করে। ইন্টার্নি শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়ার মাধ্যমে চিকিৎসক হবার পথ সুরক্ষিত হলো। এছাড়াও দেশে 40 বছরের নিচের বয়সীরাও করোনার টিকার আওতায় আসলো। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। চীন থেকে 1.5 কোটি টিকা কেনার বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। বিশ্বের সব দেশে টিকা সরবরাহ নিশ্চিত না হলে কোনো দেশই নিরাপদ নয় বলে মনে করেন ঢাকা সফররত 75তম জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট। পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর আরও জানান, এটি শরণার্থীদের জীবনমান নিশ্চিতে ভাষাঞ্চর একটি ভালো উদাহরণ। বিস্তারিত সামিয়া রহমান প্রিমা রিপোর্টে। 75তম জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ভলকান বোজকির 2 দিনের ঢাকা সফরে রয়েছেন। সফরের শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি।
পরে পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফরেন সার্ভিস একাডেমিতে প্রায় ঘণ্টাখানেক বৈঠক তার। আলোচনায় প্রাধান্য পায় করোনা ভাইরাস প্রতিরোধ, রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু। পরে সংবাদ সম্মেলনে ভাষাঞ্চলে রোহিঙ্গাদের স্থানান্তর উদ্যোগের প্রশংসা করেন তিনি। তবে ভাষাঞ্চল নিয়ে এর আগে অসন্তোষ জানিয়ে আসছিল জাতিসংঘ। ভাষাঞ্চলে অবকাঠামোর ভিডিও চিত্র দেখেছি। বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে শরণার্থীদের জন্য এই উদ্যোগ তুলে ধরা হবে। আগামীকাল কক্সবাজারে শরণার্থী ক্যাম্প পরিদর্শন করছি। এই সংকট সমাধানে মিয়ানমারের বিরুদ্ধে ঐক্যমত জরুরি। মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু লেকচার সিরিজেও অংশ নেন জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট। তিনি বলেন, করোনা ভাইরাসে বিপর্যস্ত দেশগুলোর টিকা পাওয়ার অধিকার রয়েছে। এটি দুঃখজনক। বিশ্বের উন্নত দেশগুলো টিকা নিশ্চিত করে ফেলেছে, যেখানে অনেক দেশ মাত্র 3 ভাগ টিকা পেয়েছে। আমরা বরাবরই সঠিক বন্টনের কথা বলছি। পররাষ্ট্রমন্ত্রী জানান, পর্যায়ক্রমে 3 মাসে চীন থেকে 1.5 কোটি টিকা কিনতে 3টি চুক্তি সইয়ের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। WHO দৌক আর না দৌক, ইট ইজ এ গুড ভ্যাকসিন। এটা 79 বা 70 কত % জানি কি হয়। সো আমরা ডিসিশন দিলাম, আমরা আনবো। আমরা ডিসিশন নিয়েছি রাশিয়া স্পুটনিকও আনবো। এখন চায়নার সাথে সেদিন তাদের ফরেন মিনিস্টারের সাথে আলাপ হয়েছে। উনি বলছেন বাংলাদেশ আমাদের বন্ধু দেশ, আমরা চাই না বাংলাদেশের ভ্যাকসিনের কোনো সমস্যা হবে। উই ওয়ান্ট এ স্টেডি ফ্লো অফ ভ্যাকসিন টু বাংলাদেশ। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে সীমান্ত এলাকায় নজরদারি বাড়াতে হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। সামিয়া রহমান, প্রিমা, চ্যানেল আই, ঢাকা। ব্ল্যাক ফাঙ্গাস উপসর্গ নিয়ে দেশে একজনের মৃত্যু হয়েছে। 3 দিন আগে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে কালচার রিপোর্ট পাওয়ার পরই বিষয়টি 100% নিশ্চিত হওয়া যাবে বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালে আরও একজন একই উপসর্গ নিয়ে ভর্তি আছেন। আফরোজা হাসির রিপোর্ট। ব্ল্যাক ফাঙ্গাস এক আতঙ্কের নাম। করোনার পাশাপাশি এ রোগে ভারত বিপর্যস্ত। করোনামুক্ত হওয়ার পরও ব্ল্যাক ফাঙ্গাসে মারা যাচ্ছেন অনেকেই। দেশেও এ রোগটি দেখা যেতে পারে বলে আশঙ্কা করছিলেন চিকিৎসক ও বিশেষজ্ঞরা। তবে সে আশঙ্কা আরও পাকাপোক্ত হলো। 3 দিন আগে রাজধানীর বারডেম হাসপাতালে মারা যাওয়া এক রোগীর পরীক্ষা নিরীক্ষায় অন্যান্য রোগের পাশাপাশি মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসের অস্তিত্ব পেয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের সেই রোগীটার অনেকগুলো কোমরবিড কন্ডিশন ছিল, যেমন কিডনির সমস্যা ছিল, তার নিউমোনিয়া ছিল এবং এট দ্য সেম টাইম তার 1 মাসে একটা কোভিড হিস্ট্রি ছিল। তো তার লাঙের যে ক্যাভিটি সেগুলোও ছিল। তো আমরা চিকিৎসা দেওয়ার পরেও পেশেন্টটা মারা যায়। আমরা ল্যাবে প্রাথমিক যে রিপোর্টগুলো পেয়েছি তাতে মিউকরমাইকোসিস হওয়ার সম্ভাবনাই বেশি। আমরা নিশ্চিত করতে পারছি না, কারণ এটা কালচার না আসা পর্যন্ত বলতে পারবো না। তবে আমরা এটা আমাদের মনে হচ্ছে যে প্রাথমিক রিপোর্টগুলো যে পেয়েছি মাইক্রোবায়োলজি থেকে, তাতে এটা মিউকরমাইকোসিস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত একজন রোগী এখনও বারডেম হাসপাতালে ভর্তি আছেন। তবে করোনার মতো এ রোগটি সংক্রামক নয় বলছেন চিকিৎসকরা। অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই বলছেন তারা। একটা রোগী অলরেডি ভর্তি আছে, সন্দেহজনকভাবে রোগীটাকে আমরা রেখেছি আমাদের এখানে। আর এর পরবর্তী যেসব ইনভেস্টিগেশন এবং যেখানে আপনার ডায়াগনোসিসটা ফাইনাল হবে, সেই প্রসেসটা বর্তমানে আরম্ভ হয়েছে। আর একটা রোগী গত কদিন আগে চলে গেছে বিএসএমইউ থেকে, সে রেকর্ডও ওখানে আমাদের কাছে আছে। বাট আমাদের এখানে যেটা মনে হয়েছিল, বিএসএমইউ বলেছে যে না, নট, এটা ছোঁয়া না এবং একজন থেকে আরেকজন যাবেও না। যেমন কোভিডে আমরা ভয় পাই, যেটা বায়ুবাহিত বা খুব কমিউনিকেবল বা কন্টাজিয়াস ডিজিজ, এটা একেবারে বায়ুবাহিত না। আপনার থেকে বা রোগীকে যেমন পরিচর্যাও করেন, সাথেও থাকেন, হ্যান্ডশেক করেন, তাহলেও এটা থেকে ব্ল্যাক ফাঙ্গাস একজন থেকে আরেকজন হওয়ার সম্ভাবনা নেই। রোগটি প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি সচেতন হওয়া জরুরি বলছেন চিকিৎসকরা। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এবারে দেশের করোনা ভাইরাস আপডেট। প্রায় 2 সপ্তাহ পরে দেশে করোনা ভাইরাসে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা বেড়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় মারা গেছেন 40 জন। এর মধ্যে চট্টগ্রামেরই 18 জন। এ পর্যন্ত মোট মৃত্যু 12,441 জন। এই সময় মৃত্যুর হার 1.57। 24 ঘন্টায় 1,675 জন শনাক্ত হয়েছেন।
মোট শনাক্ত 7,92,196 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,279 জন। এ পর্যন্ত মোট সুস্থ 7,32,810 জন। 24 ঘন্টা শনাক্তের হার 10.08। এবারে করোনা ভাইরাসের বৈশ্বিক পরিস্থিতি। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতের 14 এপ্রিলের পর প্রথমবারের মতো দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা 2 লাখের নিচে নেমেছে। সোমবার দেশটিতে করোনায় 1,96,427 জন রোগী শনাক্ত হয়েছে, আর এই সময় মৃত্যু হয়েছে 3,511 জনের। তবে এর মধ্যে দেশটিতে ব্ল্যাক ও হোয়াইটের পর ইয়েলো ফাঙ্গাস শনাক্ত হয়েছে। ভারতে উৎপাদিত টিকার সংকটের কারণে অনেক রাজ্যে টিকাদান কর্মসূচি নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে ফাইজার ও মডার্নার কাছে টিকা সরবরাহের অনুরোধ জানিয়েছে দিল্লি ও পাঞ্জাব, কিন্তু কোম্পানি দুটি তাদের এই অনুরোধ প্রত্যাখ্যান করেছে। 1 মিনিটেই করোনা শনাক্তের যন্ত্র আবিষ্কার করেছে সিঙ্গাপুর। এই কিটের মাধ্যমে নিঃশ্বাস নিয়ে মাত্র 1 মিনিটেই ফল জানা যাবে। করোনার দীর্ঘমেয়াদী প্রভাবমুক্ত হতে কম বয়সীদের টিকা নেওয়া উচিত বলে জানিয়েছেন মার্কিন সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফাউচি। টোকিও অলিম্পিকে না যেতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক করা হয়েছে। বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজির দাফন সম্পন্ন হয়েছে। সর্বস্তরে শ্রদ্ধা নিবেদন শেষে আজিমপুর কবরস্থানে শায়িত করা হয় কবিকে। সতীর্থ, কবি, সাহিত্যিক ও সহকর্মীরা বলেছেন, হাবিবুল্লাহ সিরাজির কবিতার শৈল্পিক সিদ্ধি, সুগভীর বিষয় বৈচিত্র্য ও বিবরণধর্মী গদ্যের সৃষ্টিশীলতা বাঙালি পাঠককে সব সময় উজ্জীবিত রাখবে। আরও জানাচ্ছেন মাসুর শাকিল। শেষবারের মতো নিজের প্রিয় কর্মস্থল বাংলা একাডেমিতে আসা কবি হাবিবুল্লাহ সিরাজির। নজরুল মঞ্চে প্রিয় কোনো কবিতা, গদ্যের লাইন বা একাডেমির কোনো সভায় বক্তৃতা দিতে নয়, এসেছিলেন নিজের শেষ যাত্রায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা গ্রহণে। হাবিবুল্লাহ সিরাজি কিন্তু জন্ম যুগে যুগে হয় না, শতবর্ষে একজন হাবিবুল্লাহ সিরাজি আমরা খুঁজে পাই, কিন্তু তারই চলে যাওয়া সাংস্কৃতিক অঙ্গনে ভীষণভাবে শূন্যতার সৃষ্টি করে। প্রশাসনিক দক্ষতা, তার সঙ্গে যুক্ত হয়েছিল তার সৃষ্টিশীলতা, এই দুটো মিলে বাংলা একাডেমিকে একটা নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ছিল তার। তিনি বলেছেন যে কবিতার নিঃসন্দেহে একটি দর্শন থাকবে। কবিতা শুধুমাত্র একটি কথামালা নয়, কোনো একটা সান্দিক সুর নয়, তার মধ্যে একটি বড় বার্তা থাকবে, একটি দর্শন থাকবে, এবং সেই নিরিখেই তিনি পরিচালিত হয়েছেন। কবি হাবিবুল্লাহ সিরাজির মরদেহ বাংলা একাডেমি প্রাঙ্গণে রাখা হলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। একে একে শ্রদ্ধা জানানো হয় সংস্কৃতি মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবিতা পরিষদ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে। মানুষ হিসেবে তিনি একজন সরল, সৌন্দর্যপ্রিয়, উদার, সহিষ্ণু মানুষ ছিলেন। বাংলা একাডেমির মহাপরিচালক তিনি যখন ছিলেন তখন আমি বাংলা একাডেমির কাউন্সিল মেম্বার, এবং আমি দেখেছি যে কোনো সিদ্ধান্ত গ্রহণে তার গণতান্ত্রিক মূল্য চেতনা। তিনি একজন সুদক্ষ প্রকৌশলী, তো মেলার বিন্যাস কী হবে সবসময় তার সঙ্গে আমার এই কথাগুলো হতো। কাজে বাংলা একাডেমির সবকিছু নকদর্পণে তার ছিল। বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রথম নামাজের জানাজা শেষে হাবিবুল্লাহ সিরাজির মরদেহ নিয়ে যাওয়া হয় আজিমপুর কবরস্থানে। সেখানে দ্বিতীয় নামাজের জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়। উজ্জ্বল নক্ষত্রদেরও বিদায় জানাতে হয় আমাদের একদিন। আমাদের চোখে, মুখে, হৃদয়ে লেগে থাকে তাদের মায়া। তাদের চলাচলের প্রতিটি বাঁকে জেগে থাকা আলোতে আমরা খুঁজব তাদের প্রতিদিন। বিদায় কবি হাবিবুল্লাহ সিরাজি। রাজধানীর আজিমপুর কবরস্থান থেকে মাসুর শাকিল, চ্যানেল আই। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 122তম জন্মবার্ষিকী আজ। করোনা মহামারীর মধ্যেও বাঙালির প্রাণের কবিকে নানা আয়োজনে স্মরণ করা হচ্ছে। দিবসটি উপলক্ষে প্রতি বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আরও দেখুন লাইলা নওশিনের রিপোর্টে। বাঙালির স্বাধীনতা যুদ্ধ ও জীবন সংগ্রামে যুগ যুগ ধরেই যার গান ও কবিতা প্রেরণা জুগিয়েছে তিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। শোষণ ও উৎপীড়ন থেকে মুক্ত হওয়ার জন্য নিজের সৃষ্টিকর্ম দিয়ে যিনি মুক্তির ডাক দিয়েছিলেন তিনি নজরুল। ৭৭ বছরের জীবনকালে কবি সুস্থ জীবন কাটিয়েছেন মাত্র ৪৩ বছর। নিজের সৃষ্টিকর্ম দিয়ে তিনি হয়ে ওঠেন বিদ্রোহীর কবি, সাম্যের কবি।
বাংলা সাহিত্যের সেই ধূমকেতুর আজ ১২২তম জন্মবার্ষিকী। করোনা মহামারীর মাঝেও শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করা হয় প্রিয় কবিকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে ভোর থেকেই শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। নজরুলের অসাম্প্রদায়িক চেতনার কথাই বারবার বললেন বিশিষ্টজনেরা। নজরুলের প্রাসঙ্গিকতা কখনো হারিয়ে যাবে না। তার চেতনাকে ধারণ করেই দেশ ও সমাজকে অপশাসন মুক্ত করা সম্ভব বলেছেন রাজনীতিবিদরা। তার প্রাসঙ্গিকতা কোনোদিনও হারিয়ে যাবে না। আমরা দেশের জনগণকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলব। আজকে সত্যিকার অর্থে যদি তাকে আমরা স্মরণ করি, তাহলে তার এই গুণী ব্যক্তির চরিত্র, তার গুণাবলী, তার সবকিছুকে যাতে আমরা অনুসরণ করি। নজরুল জয়ন্তী ও বিদ্রোহী কবিতার শতবর্ষ উপলক্ষে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের আয়োজন নজরুল চিরদুর্জয়। তো 100 বছর হয়ে গেল একটি কবিতা, এবং এই কবিতাটি নিয়ে যত আলোচনা হয়েছে বাংলা সাহিত্যে অপর কোনো কবিতা নিয়ে তেমন আলোচনা হয়েছে কিনা সন্দেহ রয়েছে। বিদ্রোহী কবিতা বাংলা কবিতার ক্ষেত্রে, আধুনিক কবিতার ক্ষেত্রে 20 শতকে প্রথম মহাযুদ্ধ পরবর্তী সময়ে কি পরিবর্তনটা এনেছিল তার থেকে বোঝা যায়। প্রতি বছরের মতো এবারও জাতীয় কবির জন্মদিনে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন ছিল চ্যানেল আইয়ের পর্দায়। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। বাংলা চলচ্চিত্রে কিংবদন্তি অভিনেত্রী সারা বেগম কবরীর অবদানে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে যেতে পারবেন এদেশের প্রজন্মের পর প্রজন্ম। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজনে কবরীর স্মরণ সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ আরও বলেছেন, অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রকে কবরী যেভাবে সমৃদ্ধ করেছিলেন, রাজনীতিতে যোগ দিয়েও তেমনি সমৃদ্ধ করেছিলেন আওয়ামী লীগকে। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে। গত 17 এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন চলচ্চিত্রের মিষ্টি মেঘ কিংবদন্তি অভিনেত্রী সারা বেগম কবরী। 1 মাস পর বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র কবরীর কর্মজীবন নিয়ে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের স্মরণ সভা। মুক্তিযুদ্ধ, চলচ্চিত্র এবং রাজনীতিতে কবরীর অবদান নিয়ে কথা বলেন বক্তারা। কবরী আপা ছিলেন বাংলা চলচ্চিত্রের উজ্জ্বলতম একজন নক্ষত্র। আমরা একসময় কবরী আপার নাম শুনেছি। কবরী আপা রাজ্জাক ভাই ছিলেন এদেশের, আমার ধারণা, আমার মনে হয় যে সর্বোচ্চ জনপ্রিয় একটি জুটি। কবরী কিছু স্পষ্টভাবে দিয়েছিলেন, অনেক সময় কাটিয়েছে আমাদের বন্ধুত্ব, দূর থেকে দূরতর হয়েছে। কবরীকে শ্রদ্ধাভরে স্মরণ করে দেশীয় সংস্কৃতিকে লালন করতে সবাইকে আহ্বান জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সারা বেগম কবরী শুধুমাত্র অভিনয় শিল্পী ছিলেন তা নয়, তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। জাফরুল্লাহ চৌধুরী বললেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পাকিস্তানকে ক্ষমা করে দেওয়ার জন্য। এটি জাফরুল্লাহ সাহেবের বক্তব্য নয়, এটি হচ্ছে পুরো বিএনপির বক্তব্য। 71 সালে যে অন্যায় হয়েছে বাঙালিদের উপর, বাংলাদেশের মানুষের উপর, যে মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হয়েছে, সেজন্য পাকিস্তানে বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়া উচিত। স্পষ্ট উচ্চারণে, স্পষ্ট ভাষায় সব দিক বিশ্লেষণ করে জেনে বুঝে কথা বলতেন, এবং যা বলতেন উনি সেটা বিশ্বাস করতেন। মিষ্টি মেঘ কবরীকে আগামীর প্রজন্মের কাছে স্মরণীয় করে রাখতে চলচ্চিত্র শিল্পীদের এগিয়ে আসারও আহ্বান জানান সংশ্লিষ্টরা। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এবারে বাংলাদেশ শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডে প্রসঙ্গ। বঙ্গবন্ধু ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের দেয়া 247 রানের টার্গেটে ব্যাট করছে শ্রীলঙ্কা। ব্যাটিংয়ের সময় মাথায় আঘাত পাওয়া ফিল্ডিংয়ে নামেননি মোহাম্মদ সাইফুদ্দিন। কনকাশন বদলি হিসেবে মাঠে নেমেছেন তাসকিন আহমেদ। অভিষিক্ত টাইগার পেসার শরীফুলের বলে শুরুতেই ফিরে যান সফরকারী ক্যাপ্টেন কুশল পেরেরা। 14 রান করে তামিমের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ওই ওপেনার। এর আগে প্রথম ব্যাটিংয়ে নেমে 246 রানে অল আউট হয় বাংলাদেশ। মুশফিকুর রহিম তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের 8ম সেঞ্চুরি। শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ 2 উইকেটে 55 রান। প্রিয় দর্শক, এই মুহূর্তে মিরপুরে হোম অফ ক্রিকেটে আছেন সহকর্মী তামান্না তানজিনা।
খেলার সর্বশেষ অবস্থা জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। তামান্না, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আজকে তো আপনি কভার করছেন বাংলাদেশ শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। আমাদেরকে একটু খেলার সর্বশেষ অবস্থা কেমন দেখছেন এবং সাইফুদ্দিনের বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে যদি জানান। ধন্যবাদ সাইদুর। আজকে শুরুতেই যেটা দুপুরেও জানিয়েছিলাম যে ওয়েদার আপডেটটা, এখন পর্যন্ত ওয়েদার আপডেটে দুপুরের মতো অতটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, তবে হালকা বৃষ্টি হতে পারে, যেটা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল দুপুর থেকেই। আর তবে খেলা বন্ধ হওয়ার মতো কোনো সেরকমভাবে কোনো জোরে সোরে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর প্রথম ইনিংস নিয়ে যদি ছোট করে একটু বলতে চাই, যে প্রথম ইনিংসে গত দিনের মতো আজকেও মুশফিক এবং মাহমুদুল্লাহকে হাল ধরতে হয়েছে এবং ৭৪ রানে মোসাদ্দেক ফিরে যাওয়ার পরে দুজনের যে ৮৭ রানের পার্টনারশিপটা হয়েছিল সেখান থেকে আসলে বাংলাদেশ বিপদটা কাটিয়ে ওঠে। তারপরে কিন্তু বাংলাদেশ মুশফিকের সেঞ্চুরি ১২৫ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন মুশফিকুর রহিম, তার সেই সেঞ্চুরির সুবাদেই আসলে বাংলাদেশ ২৪৬ রানের একটি টার্গেট ৪৭ রানের একটি টার্গেট দিতে পেরেছে শ্রীলঙ্কাকে। আর এখন যদি আমি সাইফুদ্দিনের আপডেটটা আপনাদেরকে জানাতে চাই, সাইফুদ্দিনের এই কনকাশন সাবস্টিটিউটস যে বিষয়টি, এটি ২০১৯ সালে প্রথমবার আইসিসি এই বিষয়টি নিয়ে আসে সবার সামনে এবং এটির মানে হচ্ছে কোনো ব্যাটসম্যান যদি ব্যাটিংয়ের সময় বা মাঠে থাকা অবস্থায় মাথায় বিশেষ করে মাথায় চোট পান, তাহলে তার বদলি হিসেবে অন্য আরেকজনকে নেওয়া যাবে। সেটি হচ্ছে তিনি সিরিজ থেকে বাদ পড়ুক বা সেদিনের ম্যাচ থেকেই বাদ পড়ুক, সেই সম্ভাবনার টুকু রেখেই এই সিদ্ধান্তটুকু নিতে পারবে টিম ম্যানেজমেন্ট। তো সেই হিসেবে আজকে মিরপুরে আসলে এই প্রথমবারের মতো মিরপুরে এই ঘটনাটি ঘটলো। আজকে সাইফুদ্দিন আউট হওয়ার সময়, রান আউট হওয়ার সময় তিনি মাথায় চোট পেয়েছিলেন এবং তার ২ ইনিংসের মাঝামাঝি সময়টাতে আমি দেখেছি যে সাইফুদ্দিনকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে তার সিটি স্ক্যান করানো হবে, যেটির রিপোর্ট আমরা এখনও জানতে পারিনি যে আসলে সাইফুদ্দিনের এখনকার অবস্থাটা কি আছে। আর বাংলাদেশের এটি ধন্যবাদ সাইদুর আপনাকে। তামান্না, আপনাকে অনেক ধন্যবাদ। মিরপুরে হোম অফ ক্রিকেট থেকে বাংলাদেশ শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডের সরাসরি যুক্ত হয়ে সর্বশেষ অবস্থা জানানোর জন্য। আমার হাতে আরও খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে অশোক লেনা নিফাদ অটোস বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। ইসরায়েল ও প্যালেস্টাইনের যুদ্ধবিরতির পর মধ্যপ্রাচ্য সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, সংঘাত নিরসনে নানামুখী উদ্যোগের পরিকল্পনা। পর ফিরে এলাম। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নামক দলটি সব ক্ষেত্রেই ব্যর্থ হয়ে এখন রোজিনা ইস্যুকে ভর করে ফায়দা লুটার অপচেষ্টা চালাচ্ছে। পাকিস্তান বা হেফাজতপন্থীরা যাতে কোনো সুযোগ না পায় সেদিকে খেয়াল রাখতে সাংবাদিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সমসাময়িক বিষয় নিয়ে বিভিন্ন সংগঠনের সাংবাদিক নেতাদের সঙ্গে সচিবালয়ে মত বিনিময় করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাংবাদিক নেতারা তাকে ডিজিটাল প্ল্যাটফর্মে রোজিনা ইস্যু ইসলামকে নিয়ে অপপ্রচার বন্ধের অনুরোধ জানান। রোজিনা ইস্যুতে প্রধানমন্ত্রী অত্যন্ত মানবিক উল্লেখ করে মন্ত্রী জানান, তার জামিনে সরকার কোনো বিরোধিতা করেনি। সাংবাদিকদের সাথে সংঘাত সরকারের জন্য শুভ নয়, আমরা কখনো এটা চাইনি, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও চান না। এবং আমি তো বলবো রোজিনার ব্যাপারটি তিনি অত্যন্ত মানবিকভাবে দেখেছেন, তার জামিনে সরকার পক্ষ কোনো বিরোধিতা করেননি। সর্বপক্ষে যারা আছে তাদেরকে আইনজীবীদের বলেই দেওয়া হয়েছে ডেপুটি অ্যাটর্নি যাতে এটা অপোজ না করে। ওবায়দুল কাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কথা বলছিলেন। চাঁপাইনবাবগঞ্জে ৭ দিনের বিশেষ লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়া এই সিদ্ধান্ত বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন জেলা প্রশাসক মনজুরুল হাফিজ। চাঁপাইনবাবগঞ্জ থেকে আশরাফুল ইসলাম রঞ্জুর পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে দেখুন সাদিয়া উমরের রিপোর্টে। চাঁপাইনবাবগঞ্জে সাম্প্রতিক সময়ে টেস্টের তুলনায় শনাক্তের হার ৫০%-এরও বেশি হওয়ায় সোমবার রাত ১২টার পর থেকে আগামী রোববার পর্যন্ত গোটা জেলায় ৭ দিনের কঠোর লকডাউন থাকবে।
তবে এ সময়ে জরুরি পরিষেবা চালু রাখার কথা জানানো হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলায় এ পর্যন্ত মোট ১,৩৮৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। চিকিৎসাধীন আছেন ২৮৬ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১,০২০ জন, মারা গেছেন ২৫ জন। ভারত থেকে সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করা ৬৯ জনের মধ্যে একজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সরকার যে আইনগুলি করেছে এগুলি যদি আমরা সুন্দরভাবে পালন করে চলি তাহলে বাংলাদেশ করোনা মুক্ত থাকবে অবশ্যই। আমাদের স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব, স্বাস্থ্যগত দূরত্ব যেটা ওইটা বজায় রাখার মতো। কঠোর লকডাউনে সব ধরনের যানবাহন বন্ধ থাকলেও অ্যাম্বুলেন্স ও পণ্যবাহী ট্রাক চলাচল করবে। নির্দিষ্ট একটি স্থানে আমের আড়ত বা বাজার বসতে পারবে না। ইউনিয়ন পর্যায়ে আড়তদারদের মাধ্যমে আম বিক্রি করতে হবে, তবে আম বাগান থেকে ট্রাকে কিংবা কুরিয়ারে আম পাঠানো যাবে। এছাড়া শিল্প কারখানায় শ্রমিকরা নিজস্ব পরিবহনে যাতায়াত করবেন বলেও জানিয়েছে জেলা প্রশাসন। এই মুহূর্তে কঠোর লকডাউন না করলে সম্ভব হবে না, নিয়ম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে না। সেজন্যই আমাদের যিনি করোনা কমিটির সভাপতি জেলা প্রশাসক মহোদয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে, মন্ত্রী পরিষদের সাথে কথা বলে প্রাইম মিনিস্টারের দপ্তর থেকে কঠোর লকডাউনের অনুমতি দেওয়া হয়। এ সময়ে শপিং মল বন্ধ থাকবে। খাবারের দোকানে প্যাকেট খাবার বিক্রি করা যাবে, তবে বসে খাওয়া যাবে না। স্বাস্থ্যবিধি মেনে জুম্মা সহ প্রতি ওয়াক্তে সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশ নিতে পারবেন। সাদিয়া ওমর, চ্যানেল আই। প্রিয় দর্শক, এবারে সামিট আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে ১১ দিনের হামলা শেষে যুদ্ধবিরতি চলছে। এরই মধ্যে মধ্যপ্রাচ্য সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। মঙ্গলবার ৪ দিনের এই রাষ্ট্রীয় সফরে প্রথমে ইসরায়েলে পা রাখেন তিনি। সফরে ব্লিনকেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর তিনি যাবেন পশ্চিম তীরের রামাল্লায়। সেখানে প্যালেস্টাইনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এই সফরে শেষে ব্লিনকেন যাবেন মিশর এবং জর্ডানে। সেখানকার ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যকার সংঘাত নিরসনে নানা বিষয়ে পরামর্শ দেবেন তিনি। ১১ দিন পর যুদ্ধবিরতিতে মিশরের মধ্যস্থতার জন্য দেশটিকে ধন্যবাদ জানানোর কথা রয়েছে তার। জোর করে ফ্লাইট নামিয়ে সাংবাদিক গ্রেফতারের ঘটনায় বেলারুশের এয়ারলাইন্সগুলোকে ইউরোপের আকাশে নিষিদ্ধ করেছে ইউরোপীয় ইউনিয়ন। একই সাথে ইউরোপীয় ফ্লাইটগুলোকে বেলারুশের আকাশ এড়িয়ে চলতে বলা হয়েছে। ব্রাসেলসে এক সভায় এই সিদ্ধান্ত নেয় ইইউ। গত রোববার গ্রিস থেকে লিথুয়াগামী একটি ফ্লাইটে বেলারুশের যুদ্ধ বিমান বাধা দেয় এবং বোমা থাকার কথা বলে অবতরণে বাধ্য করে। পরে ফ্লাইট থেকে সাংবাদিক এবং সরকার বিরোধী আন্দোলনে যুক্ত রোমান প্রতাসেভিচকে গ্রেফতার করে বেলারুশ কর্তৃপক্ষ। পশ্চিমা দেশগুলো এই ঘটনাকে বিমান ছিনতাই বলছে। একে গণমাধ্যমের স্বাধীনতায় লজ্জাজনক আঘাত বলছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বেলারুশ সরকার প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে গ্রেফতার সাংবাদিক বলছেন তিনি ভালো আছেন এবং দোষ স্বীকার করেছেন। তবে একে সাজানো ভিডিও বলছে বিরোধীরা। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। এক বছরেরও বেশি সময় ধরে বিচ্ছিন্ন পৃথিবী। ভ্রমণের জন্য আকাশপথে নেই পর্যাপ্ত উড়োজাহাজ চলাচল। তাই বলে কি বসে থাকবেন ভ্রমণ পিপাসীরা? দীর্ঘ লকডাউন এবং গৃহবন্দিত্ব কাটাতে তাই ব্যক্তিগত উড়োজাহাজ বাড়ছে ভ্রমণের চাহিদা। যুক্তরাজ্যে প্রতিদিন ৫০টির মতো প্রাইভেট জেট উঠছে ইউরোপের বিভিন্ন স্থানের উদ্দেশ্যে। ফলে সামাজিক দূরত্ব রক্ষা এবং ভ্রমণ দুইই হচ্ছে। মাত্র ১৫ মিনিটেই হচ্ছে বোর্ডিং পাসের কাজও। সবকিছু বিবেচনায় চলতি বছর দারুণ ব্যস্ত সময় কাটাচ্ছেন বেসরকারি এভিয়েশন কর্তৃপক্ষ। দ্রুতই বিমান চলাচল স্বাভাবিক না হলে এই চাহিদা আরও বাড়বে বলেও ধারণা করছেন তারা। প্রিয় দর্শক, এবারে কৃষি সংবাদ।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কলাগাছের আঁশ থেকে সুতা উৎপাদন করে নিজের ভাগ্য বদলেছে এক ব্যক্তি। তার স্বপ্ন, কলাগাছের আঁশের সুতা থেকে তৈরি হবে উন্নত মানের কাপড় এবং শপিং ব্যাগ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। স্বপ্ন বাস্তবায়ন হলে এলাকার অসংখ্য তরুণের কর্মসংস্থানের সুযোগ হবে এই অঞ্চলে। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্য ও ভিডিওতে দেখুন সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের গোপালপুর গ্রামের মোজামুদ্দিন তিনি জানান, চাষিরা জমি থেকে কলার কাঁদি কেটে নেওয়ার পর যে গাছগুলো ফেলে রাখে সেসব গাছ দিয়েই পাটের মতো আঁশ উৎপাদনের চিন্তা করেন তিনি। কারিগরি জ্ঞান সম্পন্ন মোজাম নিজেই দীর্ঘ প্রচেষ্টার পর আঁশ উৎপাদনের একটি মেশিন তৈরি করেন। এই মেশিন দিয়ে কলা গাছের আঁশ থেকে সুতা উৎপাদনের কাজ চলছে। আমি লোকাল বাজারে ইতিমধ্যে প্রতি কেজি আমাকে 230 টাকা রেট দিছে। মানে ইতিমধ্যে কাঁচামাল থেকে তৈরি করতে 2 থেকে 3 দিন লাগে। কাঁচামাল থেকে যখন আমি ফাইবার বাইর করার পর এটা ধুয়ে আবার রোদে শুকা লাগে। আর রোদের উপর নির্ভর করে যে এটা আমার শুকাতে কতদিন লাগবে। স্বল্প সুদে কোনো ঋণ দেওয়া যায় তাহলে আমি এখানে একটা কর্মস্থান সৃষ্টি করতে পারবো। কলা গাছের বাকল থেকে আঁশ উৎপাদন কার্যক্রম পরিদর্শন ও উৎপাদিত আঁশের নমুনা সংগ্রহ করে এর গুণগত মান যাচাইয়ের জন্য ঢাকায় প্রেরণ করেছে স্থানীয় কৃষি বিভাগ। আমরা আঁশ উৎপাদন করার পাশাপাশি এখানে আমরা কিছু বাই প্রোডাক্ট পাচ্ছি যেটি থেকে আমরা জৈব সার তৈরি করতে পারি। আমরা তাকে পরামর্শ দিয়েছি, সেখান থেকে আমরা আশা করছি ভালো জৈব সার তৈরি হবে এবং আমরা প্রয়োজনে সেই জৈব সারের স্যাম্পলকে আমরা আমাদের গবেষণাগারে পাঠাবো। প্রয়োজনে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানায় বিসি। এই আঁশ থেকে ফেব্রিক্স তৈরির কারখানাটি সম্প্রসারিত হলে গাইবান্ধা জেলার অনেকের কর্মসংস্থান এবং আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারব। মেশিন 24 ঘন্টা চালাতে কমপক্ষে 10 জন শ্রমিকের প্রয়োজন। তাই কলাগাছ সংগ্রহ, পরিবহন, বাকল তোলা, মেশিনে দিয়ে আঁশ বের করা, পানিতে ধোয়া ও রোদে শুকানোর কাজ নিজেই করেন উদ্যোক্তা মোজামুদ্দিন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। আরও একটি ঘূর্ণিঝড়ের মুখোমুখি, প্রাকৃতিক দুর্যোগে দেশের রক্ষা কবচ সুন্দরবন। ঘূর্ণিঝড় ইয়াস বুধবার রাতে সুন্দরবন উপকূল দিয়ে বাংলাদেশে আঘাত হানতে পারে। ঘন ঘন ঘূর্ণিঝড়ে বনের বড় বৃক্ষরাজির ক্ষতি পুষিয়ে নিতে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। সুন্দরবনে বনায়ন ও চলাচলে নিষেধাজ্ঞা সহ নানা উদ্যোগের কথা জানিয়েছেন প্রশাসন। দানিয়েল সুজিত বোসের রিপোর্ট। গত বছরের 20 মে সুন্দরবন উপকূল দিয়ে আঘাত হানে সুপার সাইক্লোন আম্পান। ভারতীয় উপকূলে এটি 240 থেকে 260 কিলোমিটার গতিতে আঘাত হানে। তবে সুন্দরবনে বাধাপ্রাপ্ত হয়ে এর গতি 100 কিলোমিটার কমে আসে। বছর না যেতেই ঘূর্ণিঝড় ইয়াস আসছে সুন্দরবনের দিকে। যদি দিক পরিবর্তন করে এবং খুলনা আমাদের দিকে আসে, তাহলে খুলনার উপকূলবর্তী এলাকা তৎসঙ্গল সুন্দরবন এলাকায় এটার ক্ষয়ক্ষতি কিংবা আঘাত হানতে পারে। আইলা, সিডর, বুলবুল, ফণী, আমপানের মতো প্রাকৃতিক দুর্যোগে জানমাল রক্ষা করলেও সুন্দরবনের ক্ষত যেন শুকাবার নয়। প্রতি বছর একটা করে যদি আঘাত হানে তাহলে কিন্তু ওর রিকভারি পিরিয়ডটা সেরকম সে পায় না। এত 1 বছরের মধ্যে কিন্তু গাছ বড় হয়ে যায় না। সেক্ষেত্রে আমাদেরকে একটু বেশি যত্নবান হতে হবে। তাহলে কি করতে হবে? তাহলে সুন্দরবনের উপর আমাদের অ্যানথ্রোপোজেনিক অন্য যে অ্যাক্টিভিটিগুলো সুন্দরবনকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে আমরা মনে করি, সেই জিনিসগুলো বন্ধ করতে হবে। আমপানে গরান, গেওয়া ও সুন্দরী সহ প্রায় 12,000 গাছ ক্ষতিগ্রস্ত সহ অসংখ্য বন্য প্রাণী মারা যায়। আমাদের যে সুন্দরবনের জন্য খুব বেশি কিছু করতে হয় তাও না, করতে হবে তাও না। আমরা সুন্দরবনকে ডিস্টার্ব না করলেই হবে। যত কম হয় মানুষের ডিস্টার্বেন্স, ততই সুন্দরবনের জন্য ভালো। ডেল্টা ফ্লাউন এবং উপকূলীয় অঞ্চলে প্রচুর বৃক্ষরোপণ করা মাননীয় প্রধানমন্ত্রীর একটি নির্দেশ, এবং 3 মাস উপকূলীয় অঞ্চলে যেমন মাছ ধরা নিষেধ করে এবং সুন্দরবন জনসাধারণের অবৈধ প্রবেশ ঢোকা এবং বৃক্ষকর্তন নিষেধ করা সহ অনেকগুলি প্র্যাকটিক্যাল এবং কার্যকর পদক্ষেপ, সেগুলি আমরা স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, সিভিল সোসাইটি সকলের সমন্বয়ে সেগুলি বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ আমরা গ্রহণ করছি। প্রাকৃতিক দুর্যোগে সুন্দরবনের ক্ষতি পুষিয়ে নিতে সমন্বিত পরিকল্পনার কথা বলছে প্রশাসন। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। প্রিয় দর্শক, এবারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং ভূমি মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক চুক্তি সই হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
ইউসিবির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আর কাদ্রি এবং ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাস প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তির আওতায় ইউসিবি ভূমি মন্ত্রণালয়ের অর্থ নিষ্পত্তিকারী ব্যাংক হিসেবে কাজ করবে। এর ফলে এখন থেকে অনলাইনে ভূমি উন্নয়ন কর, মিউটেশন ফি, খতিয়ান ফি সহ যাবতীয় ভূমির ফি প্রদান করা যাবে। উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, উপসচিব জাহিদ হোসেন পনির, ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি ATM তাহমিদুজ্জামান, ইউসিবির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সেকান্দার ই আজম সহ অন্যরা। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে। ফিরছি একটু পরে আরো খবর নিয়ে। আবারও অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। বিশ্বকাপ আর্চারিতে রৌপ্য জিতে দেশে ফিরেছে আর্চারি দল। এবার লক্ষ্য অলিম্পিকের সাফল্য, জানালেন রোমান জানা।